একাডেমিক কামব্যাক একটা মিথ, এই কথাটা সম্ভবত ইন্টারনেটে আমি সবচেয়ে বেশি বলেছি এবং আমি এটার জন্য অনেক সময় অনেক কাছে শুনেছি যে আপনি সবসময় অনেক ডিমোটিভেটিং কথা বলেন, কারো কাছ থেকে তার আশা ছিনায় নেওয়া উচিত না, এটসেট্রা এটসেট্রা। আসলে আমি মানুষকে আশা নিয়ে এত বেশি ব্যবসা করতে দেখেছি এই সেক্টরে, আসলে আমার জিনিসটার প্রতি একটা ঘৃণা জন্মে গেছে। এই জন্য আমি সবসময় মানুষকে অথেন্টিক রিয়েল অ্যাডভাইসটা দিতে চাই, কারণ আমি চাই না যে কোনো একটা মানুষ আশা নিয়ে তারপরে আশাহত হোক। হাউএভার 25 ব্যাচের জন্য প্রবাবলি একাডেমিক কামব্যাকটা আসলে একটা মিথ না, ইট ক্যান বি আ ভেরি বিগ পসিবিলিটি। তো 25 ব্যাচে যারা আছো, যাদের এখনো মনে হচ্ছে যে ভাই আমরা আসলে অনেক দিক থেকে পিছিয়ে গেছি, এটা পারছি না ওটা পারছি না, তোমাদের জন্য আমি অ্যাকচুয়ালি তোমাকে একটা প্রপার গাইডলাইন আজকে দেওয়ার চেষ্টা করবো, একদম স্টেপ বাই স্টেপ কোন কোন জায়গাগুলোতে তোমার কি কি করা উচিত, এবং এই প্রত্যেকটা জিনিস তুমি যদি ঠিক মতো ফলো করো, আই ক্যান গ্যারান্টি ইউ যে তুমি বেশ ভালো মতো একটা একাডেমিক কামব্যাক দিতে পারবা। এবং যেহেতু তোমরা অলরেডি জানো আমি এমন কোনো মানুষ না যে কিনা যতক্ষণ নিজে বিশ্বাস করে জিনিসটা সত্য ততক্ষণ প্রচার করি না বা ততক্ষণ তোমাদেরকে প্রমোট করি না বা বলি না। সো অফকোর্স ইউ ক্যান ট্রাস্ট মি যে অ্যাটলিস্ট আমি আপনাদেরকে অথেন্টিক কথাগুলো এখানে বলার চেষ্টা করবো। তো ভিডিওতে আজকে আমাদের টোটাল 7টা টপিক নিয়ে কথা হবে। প্রথম টপিক হচ্ছে কিভাবে আমরা টাইম স্লট ডিভাইড করব ফর রিভিশন অ্যান্ড আওয়ার নিউ টপিকস। নাম্বার 2, আমরা টেস্টের আগে কতটুকু সিলেবাস শেষ করা ট্রাই করব বা কিভাবে শেষ করব। নাম্বার 3, অ্যাডমিশনের প্রেপটুকু আসলে কখন নিতে হবে। নাম্বার 4, আমরা যখন আমাদের কন্টেন্ট গুলা লিস্টিং করব, যে কতটুকু পড়া হয়েছে কতটুকু পড়া হয় না, কিভাবে লিস্টিংটা করতে হয় সেটা নিয়ে তোমাদের একটা ভালো আইডিয়া দিব। নাম্বার 5, আমরা এটাও মানে বুঝাবো তোমাকে যে আসলে এখন কোন কোন জায়গায় ফোকাস করতে হয়, অর্থাৎ বেসিকে ফোকাস করবো, প্র্যাকটিসে ফোকাস করবো, কোন জায়গা থেকে ফোকাস করবো। নাম্বার 6, আমরা এটা নিয়েও কথা বলবো যে আসলে তোমার কলেজের যে মার্কসটা আছে সেখানে তুমি কিভাবে হচ্ছে যে এটাকে একটা ব্যালেন্সে আনবা, বা টেস্টে তুমি কিভাবে ভালো করবা বা প্রি টেস্টে তুমি কি করবা। এবং নাম্বার 7, সেটা হচ্ছে কামব্যাকের জন্য এক্স্যাক্টলি তোমার কিরকম মাইন্ডসেট দরকার। এই 7টা টপিক নিয়ে আমরা তোমাকে মানে একদম ইন ডিটেইল এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আই ক্যান গ্যারান্টি ইউ যে আমি তোমাকে চেষ্টা করতেছি একদম প্রপারলি ভালোভাবে একটা জিনিস তোমাকে উপস্থাপন করতে। চলো প্রথম কথা নিয়ে আলোচনা করা যাক যে আসলে কিভাবে টাইম স্লট ডিভাইড করতে হয়, হাউ টু ডিভাইড ইউর টাইম স্লট। টাইম স্লট ডিভাইড করার ক্ষেত্রে আমার রেশিওটা খুবই সিম্পল, 70% 30%। 30% হচ্ছে ফার্স্ট ইয়ারের পড়াশোনা, অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমার যে জায়গাগুলোতে গ্যাপ ছিল, যে চ্যাপ্টারগুলো তুমি পড়ো নাই, ফর এক্সাম্পল অনেকের ত্রিকোণমিতি হয়তো পড়া হয় নাই, তো তোমার পুরো এন্টায়ার স্টাডি টাইমের মধ্যে 30% যাবে এই ফার্স্ট ইয়ারের পড়াশোনাগুলো হচ্ছে যে কাভার আপ করতে, 70% যাবে তোমার নতুন পড়া কনজিউম করার পেছনে। এই 70-30 একটা স্প্লিট রেশিও তুমি মেইনটেইন করতে পারো। একটা সহজ এক্সাম্পল আমি এভাবে দিতে পারি, মনে করো তোমার সপ্তাহে 5 দিন ক্লাস আছে, তোমার সপ্তাহে যদি 7 দিন থাকে, তুমি 7 দিন তুমি যদি মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে প্রতিদিন অন অ্যাভারেজ কত পড়ে, 7-10-70, 5-7 পড়ে, তাহলে 15% করে পড়ে। তাহলে তুমি সপ্তাহে 2 দিন প্রিভিয়াস ফার্স্ট ইয়ারের পড়া পড়বা, বাকি 5 দিন হচ্ছে যে নতুন পড়াগুলো পড়তে থাকবে, অর্থাৎ সেকেন্ড ইয়ারের পড়াগুলো পড়বা। তাহলে এরকম 5 আর 2 স্প্লিটে রাখলে তোমার মোটামুটি কাজটা হয়ে যাবে। এটা আরো ইজিলি এইভাবে করা যায় যে তুমি শুক্র শনিবার সাধারণত ফ্রি থাকো, তুমি জানো শুক্র শনি যে সকালটা আছে পুরো সকালটাকে তুমি ডেডিকেট করতে পারো যে তুমি পুরান পড়াগুলো পড়ে ফেলবা, আর বাকি সপ্তাহের টাইমটাকে তুমি একদম নতুন পড়াতে ডেডিকেট করতে পারো। এইভাবে করলে দেখা যাবে যে তোমার স্টাডি পিরিয়ডের ক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট একটা প্রপার ব্যালেন্স মেকানিজম পাবা, যেখানে তোমার মনে হবে যে আচ্ছা আমি পুরান পড়াগুলো মেকআপ করছি আবার নতুন পড়াগুলো পড়ে ফেলছি। এটা হবে তোমাদের জন্য প্রথম কাজ, যে কিভাবে টাইম স্লটটা ডিভাইড করতে হয়। চলে আসি টপিক নাম্বার 2 তে, যে আসলে টেস্টের আগে কতটুকু সিলেবাস শেষ করতে হয়। এখানে আর একটা বাজে মিথ আছে যে আমরা অনেকে মনে করি টেস্টের আগে মনে হয় ফুল সিলেবাস শেষ করতে হয়। অনেকে আবার দেখবেন বলে যে টেস্টের আগে ফুল সিলেবাস শেষ করে সে একবার রিভিশনও দিয়ে ফেলছে। এটা নিয়ে অনেকে আসলে প্যালপিটেশনে ভোগে। ডু নট ওয়ারি অ্যাবাউট ইট। মেজরিটি মানুষ টেস্ট পরীক্ষা ফুল সিলেবাস শেষ করে দেয়ও না। তোমার টার্গেট হচ্ছে টেস্ট পরীক্ষায় 70% সিলেবাস কভার করে এক্সাম দেওয়া। বিকজ লেটস বি অনেস্ট, আপনার কলেজ সব পাগল। কারণ কোনো পাগল না হলে জানে যে আপনাদের সবাই, এবং এটা আপনারা এক ব্যাচ না, প্রতি ব্যাচ এইভাবে সাফার করে, কারণ তারা জানে যে স্টুডেন্টরা সাধারণত সেকেন্ড ইয়ারে এমনি হিমশিম খায়, বিকজ সেকেন্ড ইয়ারে এমনি কমপ্লেক্স টপিক গুলো পড়ানো হয়। সেকেন্ড ইয়ারে সিলেবাস শেষ করতে পারতেছে না, কিন্তু তারা দেখা যায় ঠিকই টেস্ট পরীক্ষা নিবে 2 পেপারের উপরে। আমি এই 2 পেপারের উপর টেস্ট পরীক্ষা নেওয়ার কোনো পক্ষপাতী না, কারণ আমরা যখন নটরডেমে ছিলাম আমরা যে সেকেন্ড পেপার বা সেকেন্ড ইয়ারের উপরে টেস্ট পরীক্ষা দিয়েছি। নটরডেমের মতো আরো অনেক কলেজে ইদানিং হচ্ছে যে সেকেন্ড ইয়ারে মানে সেকেন্ড পেপারের শুধুমাত্র টেস্ট পরীক্ষা নেই, এবং আমার কাছে এটাই অথেন্টিক মনে হয়। কারণ লেটস বি অনেস্ট, এটা সম্ভব না। একটা ছেলেকে যদি আমি এখন বলি যে তুমি 2 পেপারের উপর টেস্ট পরীক্ষা দাও, ও আসলে দিন শেষে হচ্ছে যে ওই হাপিতেশি করবে, ও কোনোভাবেই হচ্ছে নতুন পড়া কভার আপ করতে পারবে না। সো ডু নট ওয়ারি অ্যাবাউট ইট। তোমার কাজ 70% সিলেবাস শেষ করা। তোমার কলেজ এমনিও তোমাকে এতদিন পর্যন্ত খুব একটা হেল্প করে নাই। আমাকে প্রচুর স্টুডেন্ট বলে যে ভাই আমি আসলে লিটারালি এখন বিরক্ত, আমি যদি পারতাম যে কলেজে রেগুলার যাওয়া লাগবে না আমি সেটাই করতাম, আর আনফরচুনেটলি জরিমানা করে দেখে আমাকে যেতে হয়।
তোমার যদি এরকম মেন্টালিটি থাকে, অনেক কলেজে ভালো পড়ে, দ্যাটস ভেরি নাইস এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আপনারা আপনাদের কাজটা ঠিক মতো করতেছেন। বাট যে সকল কলেজ আসলে এইভাবে প্যারা দেয় এবং স্টুডেন্ট আসলে বিরক্ত হয়ে যায় সেই কলেজের উপরে, আমার মনে হয় আপনারা আসলে 70% সিলেবাস মানে কমপ্লিট করাটা একটা বড় ডিল, এবং চেষ্টা করেন অতটুকু করতে, বাকিটা আপনি টেস্ট পরীক্ষার পরে এমনি শেষ করতে পারবেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো 70% সিলেবাস কমপ্লিট করবেন। আপনাকে যদি আরেকটু ভেঙে বুঝাই, তাহলে যদি আপনার ফিজিক্সে ধরে নেন আপনাদের শর্ট সিলেবাসে 8টা চ্যাপ্টার আছে, তাহলে আপনার কাজ হবে 6টা চ্যাপ্টার কমপ্লিট করা, বাকি 2টা চ্যাপ্টার টেস্ট পরীক্ষার পরে পড়েন। ডো নট ওয়ারি অ্যাবাউট ইট। গেল নাম্বার 3 যে কোয়েশ্চেনটা, যেটা নিয়ে আপনারা অনেক বেশি হচ্ছে যে ভয় পান, সেটা হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশনের কি হবে। দেখেন আপনার আশেপাশে এমন অনেক ফ্রেন্ড থাকবেই যারা ইন্টারমিডিয়েট শুরু হওয়ার আগেই হচ্ছে যে অ্যাডমিশনের প্রিপারেশন শেষ করে ফেলছে, এরকম থাকবেই। এখন আপনি এটা নিয়ে যদি সারাক্ষণ টেনশনে ভোগেন তাহলে সমস্যা। কয়েকদিন আগে আমাকে একটা স্টুডেন্ট নক দিয়েছিল যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং এ প্রেপ নিতে চাই। আমার স্যার ঠিক আছে নাও, কিন্তু বলে যে ভাই আমার 6 থেকে 7টা চ্যাপ্টার এখনো পড়া বাকি, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি। আমি তাহলে তোমার জন্য ভার্সিটি প্রিপারেশন নিলেই ভালো। কিন্তু বলে যে ভাই ভার্সিটি প্রিপারেশন নিব, যে দেখা যায় ভার্সিটিতে তো সাধারণত টপ সাবজেক্ট গুলোতে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই চান্স পায়, তাহলে তুমি কি করো, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নাও। বলে যে তাহলে আমার তো ইঞ্জিনিয়ারিং আবার সমস্যা আছে, মানে তোমার পড়া হয় নাই আবার তুমি সবই চাও, মানে সমস্যা নেই, তুমি ভার্সিটিতে হয়তো টপ একটা সাবজেক্ট পাইলা না, তুমি 500 পরে র্যাঙ্কিং আসলো, সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? মানে তুমি তো পাচ্ছ, বাট তুমি যে স্ট্র্যাটেজিতে যেতে চাচ্ছ সেখানে তুমি কোনোটাই পাবা না। মন্দের ভালো তো তুমি পাচ্ছ, এবং প্রবাবলি তোমার প্রিপারেশন যদি ভালো হয়, তাহলে তুমি এই রুটে একটা টপ সাবজেক্টও পেয়ে যেতে পারো। এটা তো পসিবিলিটি আছে, বাট একটা রং স্ট্র্যাটেজিতে যাওয়া, বেশি লোভ করে না পারাটা খারাপ না? এক্স্যাক্টলি তোমাদের সাথে সেম কাজটা হয়। তোমরা ওদের দেখা দেখি বা ওদের কথায় শুনে ইনফ্লুয়েন্সড হয়ে মনে করো যে আমাকে এখনই অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে। প্রথম কথা, অ্যাডমিশন আর একাডেমিকের প্রিপারেশন যে আকাশ পাতাল পার্থক্য, এটা ইটসেলফ একটা বাজে কথা। যে কোনো ছেলে যে অ্যাডমিশনে ভালো করে, সে একাডেমিকে ভালো ছিল বলেই অ্যাডমিশনে ভালো করে, ওই 3 মাসে পরে কেউ অ্যাডমিশনে ভালো করে না, এটা রং আইডিয়া। একাডেমিকে তোমার যদি একটা মোটামুটি স্ট্রং বেসিক থাকে, তারপরে তুমি অ্যাডমিশনে সেখান থেকে ভালো মতো পড়তে পারবা। অ্যাডমিশন ক্লাসে কি হয়, তোমাকে আমি একটা খুব সিম্পল আইডিয়া দিই। অ্যাডমিশন ক্লাসে আমি যখন ক্লাস নিই, আমি ধরেই নিই যে আমার স্টুডেন্ট, যদি আমি অফলাইনে কোথাও ক্লাস নিই বা আমি যখন উদ্ভাসে পড়াইতাম, ধরে নিই যে আচ্ছা ঠিক আছে এই স্টুডেন্ট তো পারে, এই স্টুডেন্ট অলরেডি কলেজে সবকিছু পড়ে আসছে, এখন আমি এইটার উপর বেসিস করে হচ্ছে বাকি জিনিসগুলো পড়াবো। সো আমি একটা ম্যাথ করানোর সময় বলবো যে এই সূত্র ইউজ হয়েছে, আর তোমার যে সূত্র মনে নাই, সূত্র ডিরাইভেশন তোমাকে পড়াইতে হবে, এটা আমার এক্সপেক্ট করার কথা না, বিকজ তুমি একাডেমিক সেটা পড়ে আসছো। সো একাডেমিক ভালো করলে অটোমেটিক্যালি অ্যাডমিশনে ভালো করবে। সো তোমার কাজ আপাতত, যেহেতু তুমি অলরেডি পিছায় আছো, জাস্ট একাডেমিকে ফোকাস করা। অ্যাডমিশনে তুমি অটোমেটিক ভালো করবা যদি তুমি এই জায়গাটাতে তোমার ফার্স্ট বেস লাইনটাকে ক্লিয়ার করতে পারো। সো ডু নট গো ফর এনি অ্যাডমিশন প্রেপ অ্যাট দ্য মোমেন্ট। যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমি পিছায় আছি, আমার কাম ব্যাক দরকার, কামব্যাকের জন্য একটু স্লোলি কামব্যাক করতে হবে, একদিনে সব পড়ার কোনো দরকার নাই। নাম্বার 4, কিভাবে কন্টেন্ট লিস্টিং করবা, এটা আমি ইউজ করতাম। সো আমি আমার মেথডটা তোমাদেরকে শিখাই দিচ্ছি। প্রথমে একটা চ্যাপ্টার নিবা, চ্যাপ্টারটাকে আগে টপিকে ভাগ করবা। যেমন ভেক্টরের টোটাল 13টা টপিক, তুমি সুন্দর মতো 13টা টপিক লিখে ফেললা। 13 টপিক লেখার পরে তুমি এখন দেখবা যে প্রতিটা টপিক সাধারণত তোমার কতটুকু, কয়টা মানে টপিকে কি থাকে, থিওরি থাকে, ম্যাথ থাকে, এমসিকিউ থাকে। তো তুমি দেখবা তোমার ওই টপিকে থিওরি, ম্যাথ, এমসিকিউ পড়া হয়েছে কিনা। যদি পড়া হয়ে যায় তাহলে এটা গ্রিন মার্ক, যদি অর্ধেক পড়া হয় তাহলে ইয়েলো মার্ক, যদি একেবারেই পড়ানো হয় তাহলে কি রেড মার্ক। তাহলে তুমি এইভাবে একদিন সময় নিয়ে পুরো তোমার এন্টায়ার এইচএসসি সিলেবাসের সবগুলা জিনিসকে সুন্দর মতো হচ্ছে এরকম একটা এক্সেল ফাইল বানায় ফেলতে পারো, বা রুল টেনে কলাম টেনে সুন্দর মতো একটা ডায়েরির মধ্যে লিখে ফেলতে পারো। লিখার পরে এখন তোমার এই জায়গাটাকে ইয়েলো, গ্রিন আর রেড, এই 3টা হচ্ছে মার্কার দিয়ে আগের থেকেই দেখে ফেলো যে আসলে তোমার পড়াশোনার অবস্থাটা কি। তারপরে তুমি খুব সিম্পল প্রায়োরিটি লিস্ট সেট করতে পারবা যে তোমার যেগুলো রেড, তার মধ্যে যেগুলো পরীক্ষা আগে আসবে সেগুলোকে আগে মার্ক করো, দেন ইয়েলো, তারপরে গ্রিন। এইভাবে তুমি সুন্দর মতো হচ্ছে রেড গুলাকে আগে পড়বা, দেন ইয়েলো, তারপরে গ্রিন করে সুন্দর মতো তোমার পড়াটা গুছাই ফেলতে পারবা। এবং তোমার ভালোও লাগবে, তোমার প্রতি মুহূর্তে মনে হবে একটা রেড থেকে ইয়েলোতে গেছে আলহামদুলিল্লাহ বাচ্ছি, একটা ইয়েলো থেকে গ্রিনে গেছে আলহামদুলিল্লাহ বাচ্ছি। যখনই তোমার ওই এক্সেল ফাইলটার মধ্যে 70% দেখবা যে গ্রিন চলে আসবে, তোমার মধ্যে একটা অটোমেটিক কনফিডেন্স চলে যায়, আরে ভাই আমার তো কামব্যাক হয়ে গেছে। এন্ড ট্রাস্ট মি, এটা 2 মাসের মধ্যে হয়ে যায়। সো ডু নট ওয়ারি, মানে এতটা ভয় পাওয়ার কিছু নাই। তারপরে চলে আসি নাম্বার 5, which is more important, সেটা হচ্ছে ফোকাস অন কনসেপ্ট মোর দেন প্র্যাকটিসিং। অনেকের একটা বড় সমস্যা যে ভাই আমি একটা চ্যাপ্টার পড়ছি, কনসেপ্টটা ভালো মতো বুঝছি, এখনই সব প্র্যাকটিস করে ফেলি। না, এখন সব প্র্যাকটিস করা লাগবে না। সাপোজ তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়েছো, পড়ার পরে ওই বইয়ে যতগুলো জাস্ট ম্যাথের এক্সাম্পল আছে ওগুলা করো,
এখন তোমার গাণিতিক নিয়ে বসার দরকার নাই, তোমার আগে দরকার হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ চ্যাপ্টার্স এর কনসেপ্ট শেষ করা। কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি তখন অটোমেটিক্যালি ম্যাথে পরে সময় দিতে পারবা। বাট কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু এই চ্যাপ্টারের কোনো এমসিকিউ সলভ করতে পারবা না, অনুধাবনমূলক প্রশ্ন পারবা না, তোমার অটোমেটিক্যালি রেজাল্ট খারাপ হওয়ার কারণে তুমি ডিপ্রেসড হওয়া শুরু করবা। তো কনসেপ্টে আগে ফোকাস করো, কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে তুমি পরবর্তীতে ম্যাথগুলোকে কভার আপ করার অপরচুনিটি পাবা। বাট কনসেপ্ট তোমাকে এখনই ক্লিয়ার করে ফেলতে হবে। যেই স্টুডেন্ট অ্যাডমিশনে যে কনসেপ্ট ক্লিয়ার করে ও কিন্তু প্রচন্ড ধরা খায়। অ্যাডমিশনে যে ম্যাথ 10টা বেশি করা যায়, বাট এগেইন প্রথম থেকে কনসেপ্ট বুঝে পড়াটা আসলে অনেক কঠিন এবং সময় কেউ কনসেপ্ট পড়াইতেও চায় না। তো তোমার ফোকাস হওয়া উচিত কনসেপ্ট বা বেসিক ক্লিয়ারেন্সে, নট অন ডুইং আ লট অফ প্র্যাকটিস ম্যাথস। হ্যাঁ, নির্দিষ্ট অ্যামাউন্টের একটা করে ডান, ওই চ্যাপ্টার ডান, পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। ওকে, চলে আসো 6 নাম্বার টপিকে, সেটা হচ্ছে কলেজ মার্কস এর ব্যাপারে কি করব। দেখো, তুমি তো আর 26 ব্যাচ না। 26 ব্যাচে যে কোনো স্টুডেন্টকে আমি এখন অফলাইনে যেটা বলছি যে বাবা যেই হোক প্লিজ কলেজে ফার্স্ট পরীক্ষা ফেল করো না। আমি আইসিটি পড়াই ইন মোস্ট কেসেস অফলাইন আর ফিজিক্স, আমার আইসিটি ব্যাচের স্টুডেন্ট বেশি, আমি আইসিটি ব্যাচে একটা কথা বলছি, বাবা দেখো তুমি সব কলেজ মানে সব সাবজেক্টে ফেল করো, আমার কোনো সমস্যা নেই, খালি আইসিটিতে ফেল করো না। কারণ আইসিটিতে ফেল করলে পরের সপ্তাহে এসে তোমার আম্মু আসে আমাকে বললো যে ভাই আপনি কি পড়াইলেন, আমার ছেলে কেন ফেল করে, আমার মেয়ে কেন ফেল করে, এটা করো না। এবং আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত করে নাই, ইনশাল্লাহ সামনেও করবে না। বাট কলেজের এইচএসসি 26 ব্যাচে যারা হয়তো তাদের কলেজে প্রথম দিককার হচ্ছে যে মার্কস গুলোকে প্রায়োরিটাইজ করাটা একটা মানে মেক সেন্স করে। বাট 25 ব্যাচের বাচ্চারা এতদিনে বুঝে গেছো যে আসলে দিন শেষে কলেজের মার্কসটা তোমার এক্সাক্ট প্রিপারেশনের মানে রিফ্লেকশন না। তো কলেজের মার্কস নিয়ে এখন মাথা ঘামানো আসলে আমি কোনো মানে পাই না। তোমার কাজ টেস্ট পরীক্ষায় পাস করা, তোমার কাজ টেস্ট পরীক্ষায় স্ট্যান্ড করা না। হ্যাঁ, স্ট্যান্ড যদি তুমি করতে পারো খুব ভালো কথা, ওটা তো আলাদা হিসাব। বাট তোমার তো এখন টানাটানি অবস্থা, কলেজের মার্কসে তুমি এখন প্যারা খাওয়ার মানে হয় না। মেক আ রুটিন অফ ইয়োরসেলফ এবং চেষ্টা করো টেস্ট পরীক্ষাকে টার্গেট করে সেভাবে সুন্দর মতো পড়তে, এবং এইভাবে হচ্ছে যে তুমি যদি টাকাও তোমার জন্য ভালো। বারবার বলছি, এখন কলেজের মার্কস নিয়ে 25 ব্যাচের আসলে প্যারা খাওয়ার কোনো মানে নেই, তোমার যথেষ্ট ম্যাচিউরড হয়ে গেছে, আমি না বললে আসলে হইতো। লাস্ট, একাডেমিক কামব্যাকের ব্যাপারে আমি একটা সুন্দর মানে লাইন বলি, এটা তোমাদের একটু মাথায় রাখা দরকার। আমি লিখে রাখছি, হ্যাঁ লিখে পড়ে বলি। কামব্যাক ইজ নট অ্যাবাউট স্টাডিং, comeback is not about studying a lot, it's rather about knowing what I have to leave. কামব্যাকের ক্ষেত্রে সব পড়াটা ইম্পর্টেন্ট না, একাডেমিক কামব্যাকের ক্ষেত্রে কোন পড়াটাকে বাদ দিতে হবে সেটা জানাটা মোর ইম্পর্টেন্ট। ওয়াই? আপনারা যখন একসাথে এতগুলো পড়া দেখবেন আপনি তখন ভয় পাবেন। আপনাকে যদি আমি বলি, যেমন বললাম যে আপনার 70% সিলেবাস কমপ্লিট করতে হবে, মানে অলরেডি 30% গন, আচ্ছা তাহলে আমাকে একটু কম পড়তে হবে, একটু কনফিডেন্স পাইলাম। আচ্ছা 70% সিলেবাসের মধ্যেও আমাকে হয়তো বা এখন যেই সকল জায়গা থেকে খুব বেশি প্রশ্ন আসে না সেই সকল জায়গা অত ফোকাস করার দরকার নাই। আচ্ছা তাহলে আরো কিছু জায়গা চলে গেল, দেখবা তোমার এন্টায়ার সিলেবাস যেটা একটু আগে 100% ছিল সেটা নেমে এসে 50% চলে আসছে, and now you will feel more confident. একাডেমিক কামব্যাকের ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ আগানো। ইটস একাডেমিক কামব্যাকের ক্ষেত্রে যেটা আমরা ইন্টারনেটে শুনি যে ভাইয়া প্রচুর মোটিভেশনাল ভিডিও, যে ভাই আমি পারবো, ইনশাল্লাহ আমার দ্বারাও হবে, ভাইয়া কোনো কথা নাই, মানুষ পারে না এমন কি কোনো কথা আছে, এই সকল ভুগিচুগি মোটিভেশন দিয়ে লাভ নাই। যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রপার স্ট্র্যাটেজি। একটা স্ট্র্যাটেজি বললাম, আমি যে স্ট্র্যাটেজি বলছি সেটা একটা জেনেরিক স্ট্র্যাটেজি। এখন তোমাকে তোমার মতো করে কাস্টমাইজ করতে হবে, সে অনুযায়ী আগাইতে হবে। এবং বারবার বলছি কোনটা বাদ দিবা সেটা আগে ফিক্স করো, দেন হচ্ছে বাকিটুকু নিয়ে আগে শেষ করো। ওটা কমপ্লিট হয়ে গেলে দেন বাকি অংশটুকু তুমি টেস্ট পরীক্ষার পর ইজিলি হচ্ছে করে ফেলতে পারবা। তোমাদের টেস্ট পরীক্ষা এখনো মোস্ট প্রবাবলি 3 থেকে 4 মাস বাকি আছে আমি যতটুকু জানি। সো হিউজ টাইম আছে, কোনো টেনশন করার কারণ নাই। আন্দোলনের জন্য অনেকেরই পড়া ঠিক মতো হয় নাই। সো তোমার কামব্যাক করাটা খুব একটা অস্বাভাবিক কোনো ঘটনা না, পারবা। বাট অনেক এফোর্ট দিতে হবে এবং সেই এফোর্টটা অনেক স্ট্র্যাটেজিক হইতে হবে। এটার পাশাপাশি জাস্ট একটা কথা বলে রাখি, এখন তোমাদের জন্য সবচেয়ে ভালো সাজেশন হবে, যেহেতু হচ্ছে এখন কোচিং গুলোর সাথে তোমরা যদি অনেকে কম্প্যাটিবল না হও তাহলে রেকর্ডেড কোর্স গুলা নিয়ে সুন্দর মতো রেকর্ড কোর্স থেকে হচ্ছে পড়াশোনা শুরু করে দাও। এখানে রেকর্ড কোর্স করার ক্ষেত্রে তোমার অনলাইনে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, সেটা দেখতে পারো। আমি ইউটিউবের ফ্রি প্লেলিস্ট দেখে সাজেস্ট করি না এই কারণে যে আসলে ফ্রি প্লেলিস্টে অনেক সময় তোমরা কনফিডেন্স পাও না যে আচ্ছা টাকা দিয়ে কিনছি মনে হয় না ভালো পড়াইছে, একই পড়া ফ্রি প্লেলিস্ট দিলে আপনার পড়তে মন চায় না। সো পেইড কোর্স নেওয়াটা বেটার গেল এক। সেকেন্ডলি পেইড কোর্স নেওয়ার ব্যাপারে চেষ্টা করো যে এমন ক্লাস যেগুলো কম্প্যাক্ট। এখন দয়া করে বিশাল লম্বা ক্লাস করতে যান, বিকজ তুমি শেষ করতে পারবা না। আমি কাউকে ছোট করছি না, কাউকে কিছু বলতেছি না। আমার নিজেরও বেশ কিছু চ্যাপ্টার অনেক লম্বা ক্লাস আছে, কিছু কিছু চ্যাপ্টার অনেক ছোট ক্লাস আছে। সেটা ডিপেন্ড করতেছে আসলে আমি কোন টাইপ অফ স্টুডেন্টের কাছে কেটার করছি। যেহেতু তোমার এখন অবস্থা মানে টাইট, সময় কম, তুমি ভাবে একটু কম্প্যাক্ট কোর্স কেনার চেষ্টা করো। এই হবে 25 ব্যাচের জন্য একাডেমিক কামব্যাকের একটা এন্টায়ার সাজেশন গাইডলাইন।